আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের ফেস দ্য ইলেকশন এটি সম্প্রচার করছি আমরা ঢাকার ফেস দ্য পিপলের স্টুডিও থেকে। আজকে আমাদের অতিথি রয়েছেন খন্দকার আহমেদুল হক স্বাধীন। তিনি টাঙ্গাইল 5 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। জনাব স্বাধীন, কেমন আছেন আপনি? ধন্যবাদ সাগর ভাই। আপনার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে এবং ফেস দ্য পিপুলের অন্য সকল সদস্যদেরকে ধন্যবাদ। সেই সাথে আপনার দর্শকদেরকেও সালাম ও ধন্যবাদ। আমি ভালো আছি। আপনাদের টাঙ্গাইল 5 হোল্ড আছে, রাইট? জি। এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি? জি না। কেন? তো হাইকমান্ডের সিদ্ধান্তের ব্যাপার, কেন স্পেসিফিক বিষয়টা আমাদের জানা নাই। তো আমাদের যেটা ধারণা আর কি, যে টাঙ্গাইল সদরের আসনটা খুব রাজনৈতিক সমৃদ্ধ আসন। এটা আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখেছি যে বাংলাদেশের জাতীয় পর্যায়ের খুব বড় বড় নেতারা টাঙ্গাইল সদরের এমপি হয়েছে। আমরা লাস্ট দেখেছি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান সাহেব, উনি টাঙ্গাইলের এমপি ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান, জেনারেল মাহমুদুল হাসান, উনি টাঙ্গাইলের এমপি হয়েছেন। তো এবারের টাঙ্গাইলের সদরের নির্বাচনটা একটু ডিফারেন্ট, কেননা বয়স এবং সময়ের কারণে ওনারা এখন রাজনীতির থেকে বাইরে। আর এবার যারা নির্বাচন করবে আমাদের দলে, আমরা যারা মনোনয়ন প্রত্যাশা করতেছি সহ অন্যান্য দলে যারা প্রার্থী, আমরা প্রত্যেকেই টাঙ্গাইলের মানুষের কাছে সংসদ সদস্য প্রার্থী হিসাবে নতুন। যে কারণেই টাঙ্গাইলের এইবারের নির্বাচনের যে মাঠ, নির্বাচনের যে পরিবেশ, এটা একটু সাধারণের চেয়ে একটু ব্যতিক্রম। হয়তোবা হাইকমান্ড তারা আরও ভালো করে যাচাই বাছাই করছে যে কাকে দিলে হবে। আপনি খেয়াল করবেন যে টাঙ্গাইল বিগত নির্বাচনগুলিতে ত্রিমুখী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। তো বাংলাদেশের অধিকাংশ সংসদীয় আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় দ্বিমুখী। তো বিগত দিনের রাজনীতিতে আমরা যেভাবে টাঙ্গাইলের নির্বাচন দেখেছি, তো এখানে দ্বিমুখী ফাইট হইলেও থার্ড পার্টি একটা বড় অংশ ভোটের সাপোর্ট পায়। তো এই সমস্ত কিছু বিবেচনা করে আমার মনে হয় যে আমার দল আরও ভালো করে যাচাই বাছাই করার সময় নিচ্ছে। পাশাপাশি আমাদের দলের ভেতরেও একটু প্রতিদ্বন্দ্বিতাটা এমন পর্যায়ে গেছে যে এই মুহূর্তে দলের কিছু কোন্দল আছে। সেটা শুধু প্রার্থী তাকে কোন্দল আছে, সেই জায়গাটাতে একটু জানতে চাই, কি ধরনের কোন্দল? আপনারা কজন ওখানে প্রার্থী? আমরা প্রার্থী 3 জন। কারা কারা ওনারা? অ্যাকচুয়ালি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে 6 জন। হ্যাঁ, ডিক্লেয়ার করেছে মানে ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করেছে 6 জন প্রার্থী আসলে অ্যাকচুয়ালি। তো ফিল্ডে আসলে কম্পিটিটিভ প্রচারণায় আমাদের 3 জনের প্রচারণাটা একটু বেশি। তো এর মধ্যে বাকিরাও ছোটোখাটো প্রচারণায় আছে। আচ্ছা, তো সেখানে আপনি কি অবস্থানে আছেন? আমি আত্মবিশ্বাসী একটা ভালো জায়গায় আছি আমি, ইনশাআল্লাহ। আর অন্যরা প্রতিযোগিতা, মানে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি অন্যদের থেকেও কতটুকু ফিট, কতটুকু যোগ্য? অন্যরা কেন যোগ্য নয়, আপনি কেন যোগ্য? এই জায়গাটাতে একটু জনগণের কাছে বা আপনার বলি হাইকমান্ডের কাছে যদি আপনি বলতে চান, সেটা একটু জানতে চাই। আমি আমার নিজের পক্ষে বলতে গেলে বলবো যে আমার রাজনীতিটা শুরু এই বিএনপির জন্মলগ্ন থেকে। আমার পরিবার এই বিএনপির প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই পার্টিটা প্রথম ফর্ম করেছে, টাঙ্গাইলের যে জেলা কমিটিটা, এই কমিটিটা ফর্ম হয়েছে আমার নানাবাড়ি থেকে। আমার মামা তখন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর ছিলেন, উনি জেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এবং আমার মা মিসেস আতিয়া হক, উনি টাঙ্গাইল জেলা মহিলা দলের ফাউন্ডার কনভেনার ছিলেন। আচ্ছা, হ্যাঁ। তো আমি তখন খুব ছোট ছিলাম, 4-5-এ পড়তাম। বাট আমি ভাই বোনের সবার ছোট হওয়ায় আম্মার আউটডোর প্রোগ্রামগুলিতে আমি আম্মার সাথে পার্টিসিপেট করতাম। আচ্ছা। তো যে কারণে তখন থেকে রাজনীতির সাথে জড়াইছি।
অফিসিয়ালি আমি ক্লাস 8-এ থাকতে তখন ছাত্র দলের আঞ্চলিক কমিটি ছিল কনস্টিটিউশনালি, একটা ওয়ার্ড কমিটির আন্ডারে থাকতো সেটা। তো এই ছাত্র দলের আঞ্চলিক কমিটির ক্রিয়া সম্পাদকের যখন দায়িত্ব নিই তখন আমি ক্লাস 9-এর ছাত্র। আচ্ছা। পরবর্তী পর্যায়ে আমি ছাত্র রাজনীতিতে টাঙ্গাইল শহর ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট, টাঙ্গাইল শহর ছাত্র দলের কনভেনার, টাঙ্গাইল জেলা ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি, টাঙ্গাইল জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট, টাঙ্গাইল জেলা যুব দলের সিনিয়র জয়েন্ট কনভেনার, টাঙ্গাইল জেলা যুব দলের প্রেসিডেন্ট, ইভেন টাঙ্গাইল জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি। এই দায়িত্বগুলি আমি পালন করছি এই বিএনপির জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত। তো দীর্ঘ জীবনে এবং স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় টাঙ্গাইলের একটা বড় অংশ জনসাধারণের সাথে আমার সরাসরি একটা সম্পৃক্ততা আছে, পরিচিতি আছে। আর ছাত্রদল যুবদল করার কারণে অনেক বড় একটি কর্মীর প্ল্যাটফর্ম আমার সাথে। এরা আমি যখন ছাত্রদল করছি 90-এর দশকে বা 2000-এর পরে, তখন যারা ছাত্রদল করছে তাদের অনেকে ছাত্রদলে নাই বা বিএনপির রাজনীতিতে নাই, কিন্তু ওই আমার ফ্যান হিসাবে আমি যখন ইলেকশন ক্যান্ডিডেট হয়ে আসছি তারা কর্মী হিসাবে আমার পাশে এসে দাঁড়াইছে। তো যুবদলের ক্ষেত্রেও ওই ধরনের যারা আছে, যারা রাজনীতি বিএনপি করে, বিএনপি সাপোর্ট করে, বাট দলের কর্মকাণ্ডে ইনঅ্যাক্টিভ, এদের মতন একটা বড় প্ল্যাটফর্ম আমার সাথে আমার পাশে দাঁড়াইছে। আমি মনে করি টাঙ্গাইলে যে কয়জন প্রার্থী আছে তাদের মধ্যে কর্মীর সংখ্যা এবং কর্মীর দক্ষতার দিক থেকে আমার কর্মী বেশি, এটা আমার একটা প্লাস পয়েন্ট। 2 নাম্বার প্লাস পয়েন্টটা, আমি নির্যাতিত। আমরা মিডিয়া, ইভেন আমাদের কিছু সিনিয়র নেতাদের মাধ্যমে জেনেছি যে আমাদের পার্টির রিকোয়ারমেন্টগুলি কেমন। তো আমরা জেনেছি যে আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাদেরকে দল প্রায়োরিটি দিবে। আমরা জেনেছি যে সামাজিকভাবে যে ক্লিন ইমেজের, যার বিরুদ্ধে সামাজিক অপরাধ অন্যায়ের অভিযোগ নাই, সেই ধরনের ক্যান্ডিডেটকে চুজ করবে আমার দল। কারণ আমরা জেনেছি যে স্থানীয়ভাবে পরিচিত এবং জনপ্রিয়, গ্রহণযোগ্য এই ধরনের প্রার্থীদেরকে আমার দল সিলেক্ট করবে। তো এই যে 3টা রিকোয়ারমেন্ট, এই 3টা রিকোয়ারমেন্টের আমি আত্মবিশ্বাসের সাথে বলতেছি যে 100% ফুলফিল করার মানে আমার নিজের মধ্যে সেই জিনিসগুলি আছে। আমি নির্যাতিত। আমি 2010 সালে টাঙ্গাইল জেলা যুব দলের সভাপতির দায়িত্ব নিয়েছি। তার আগে জেলা যুব দলের সিনিয়র জয়েন্ট কনভেনার ছিলাম 111-এর সময়। তো আমার উপর নির্যাতন হয়েছে এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। 8-9টা মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছে। 2012 সালে আমার বিরুদ্ধে সরাসরি হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল ওই সময়কার আওয়ামী লীগের এমপি এবং টাঙ্গাইলের মেয়র পরিবারের সরাসরি হস্তক্ষেপে, যেটা পরবর্তীতে অন্য একটা মামলার তদন্তে এটা বেরোয় আসছে এই ষড়যন্ত্রের কথাটা। 4 জন আসামি তারা আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলছে যে আমাকে হত্যা ষড়যন্ত্র করছিল সেই সময়কার টাঙ্গাইল 3-এর এমপি আমানুর রহমান রানা এবং তার ভাই টাঙ্গাইলের মেয়র শহীদুর রহমান মুক্তি সহ তার 4 ভাই। এটা আওয়ামী লীগের লোকেরা, এরা আমাকে হত্যা ষড়যন্ত্র করছিল 2012 সালে। ইভেন তারপরেও আরও 2-3 বার আমাকে হত্যা ষড়যন্ত্র করছে। মানুষের দোয়া, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। আমি 2015 সালে গুম হয়েছিলাম। 2015 সালে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছিল, তখন 2015 সালের মার্চ মাসের 11 অথবা 12 তারিখ, আমি তারিখটা ফিক্স মনে করতে পারতেছি না, আমাকে গুম করা হয়েছিল। সাদা পোশাকে আমার বাসার সামনে থেকে আমাকে তুলে নেওয়া হয়েছিল এবং পুলিশের অস্বীকার করা হয়েছিল। টিভিতে দেখানো হচ্ছিল যে যুবদলের সভাপতি হামিদুল হক শাতিল গ্রেফতার, পুলিশের অস্বীকার। এবং আমাকে টাঙ্গাইলের সদর থানার যে স্টেশন, সেখানে টাঙ্গাইলের যে ডিভির স্টেশন সেখানে, বা টাঙ্গাইলের যে এসপি অফিস, র্যাব অফিস, সেখানে আমাকে নেওয়া হয় নাই। আমাকে একটা গোপন জায়গায় নিয়ে বন্দি রাখা হয়েছিল। তো আল্লাহর রহমত, অনেক মানুষের সুপারিশ বা দোয়ার কারণে আমি ক্রস ফায়ার থেকে সেভ হয়েছিলাম। সেই সময় আমি প্রায় 4 মাসের উপরে কারাবন্দী ছিলাম। 18 সালের নির্বাচন পর্যন্ত আমি সক্রিয় ভূমিকায় ছিলাম। 2020 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রামের প্রতিটি দায়িত্ব আমি পালন করেছি। 2020-এর পরে আমার জীবনের নিরাপত্তা
এতই বেশি বিঘ্নিত হচ্ছিল যে আমার বাসার সামনে সবসময় আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান নিয়ে থাকতো যে কোনো মুহূর্তে আমার জীবন নাশের জন্য। যেহেতু আগে 2-3 বার আমার জীবন নাশের চেষ্টা করা হয়েছে আমি জানতাম, সেই কারণেই আমি লাইফ সেভের জন্য 2020 সালে আমি নির্বাসিত জীবন বেছে নিই। আমি নিউ ইয়র্কে চলে গেছিলাম। ওখানে আমার ফ্যামিলি বা ভাই বোনরা থাকে। আমি ওখান থেকেও আমার দলের কার্যক্রম যতটুকু পরিচালনা করার, তখন অ্যাকচুয়ালি 2018 সালের পরে খুব কঠোর আন্দোলনগুলি কম ছিল। ঢাকায় বড় বড় 2-3টা সমাবেশ ছিল আর জেলা পর্যায়ে ছোট ছোট প্রোগ্রাম হতো। সেই সময়ে আমার যারা কর্মী ছিল তাদেরকে মোবালাইজড করা বা তাদের টেক কেয়ার করা, তখন অধিকাংশ কর্মীরা মানে সাফারার ছিল, তাদেরকে হেল্প করা, এই কাজগুলি আমেরিকার থেকে বসে করছি আমি নিউ ইয়র্ক থেকে। এই যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সার্বক্ষণিক, শুধু আমি না, আমার পরিবার, আমরা আমেরিকা থেকে বসে টাকা পয়সা দিয়ে আন্দোলনকারীদের খাবার দাবার ব্যবস্থা করা। ঢাকায় টাঙ্গাইলে যে সমস্ত স্টুডেন্টরা হোস্টেল থেকে বের হয়ে গেছিলো, থাকার জায়গা পাইতো না, তাদেরকে আমরা আমাদের আত্মীয় স্বজন নিজেদের বাসায় থাকার ব্যবস্থা করে দিই। আমি দূর থেকে হলেও এই আন্দোলনে একটা ভূমিকা আমি নিয়েছিলাম। সে কারণে আমি আরেকটা জিনিস, যে টাঙ্গাইলের মানুষ আমাকে ক্লিন ইমেজের মানুষ বলে জানে। আমাদের দলের অনেক নেতা, অনেক প্রার্থীর এই 5ই আগস্ট পরবর্তী, 24-এর 5ই আগস্ট পরবর্তী কিছু কর্মকাণ্ড আমাদের দলকে বিব্রত করেছে, বিতর্কিত করেছে এবং আমাদের জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে। ওই ধরনের কোনো কর্মকাণ্ডের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নাই। আমি, টাঙ্গাইলের মানুষ আমাকে ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে জানে। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, ভূমিদস্যু বা কোনো অফিস আদালতে তদবির, এই ধরনের কোনো অভিযোগ আমার বিপক্ষে নাই। এটা টাঙ্গাইলের মানুষ আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যে কারণেই আমি মনে করি যে আমার একটা ভালো পজিশন। আপনার বিরুদ্ধে যারা আছে একই আপনার দল থেকে, তাদের বিরুদ্ধে আছে কিনা, তারা কতটা যোগ্য, আমি কারো নাম ধরে বলতে চাই না, কিন্তু যারা আছে তাদের ব্যাপারে আপনার কোনো ধরনের বা টাঙ্গাইলবাসীর, আপনার অঞ্চলের মানুষের কোনো অভিযোগ আছে? এরা প্রত্যেকে আমার দলের নেতা, তাদের নেতৃত্বের প্রতি আমার সম্মান আছে, তাদের ত্যাগ, দায়িত্বশীলতার প্রশ্নেও সম্মান আছে আমার তাদের প্রতি। তো তারা ফিল্ডে কাজ করছে, আমি চেষ্টা করতেছি প্রতিযোগিতামূলক অবস্থানে তাদেরকে যে এগিয়ে থাকার জন্য। তো এখানে আমাদের একটা বড় সমস্যা আছে বাকি দুজন, যেটা আমার নাই, যে আমি টাঙ্গাইলের জেলা বিএনপির যে গ্রুপিংটা, এটা অনেক দীর্ঘমেয়াদী গ্রুপিং। আমি গত 1 বছরে আমার কর্মকাণ্ডে আমি কোনো গ্রুপে জড়াই নেই, বাট বাকি দুজনেই 2টা গ্রুপের লিড করে বা লিডিং পজিশনে আছে। তো আমাদের এই আজকের যে টাঙ্গাইল সদরের যে নমিনেশনের কম্পিটিশন, এখানে আমি ছাড়া যে 2জন কম্পিটিশনের সামনের দিকে আছে, এরা 2জন এই শুধু ক্যান্ডিডেটশিপের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ না। এরা ওই জেলা বিএনপির রাজনীতির কর্তৃত্ব নিজেদের হাতে রাখা বা জেলা বিএনপির রাজনীতির কর্তৃত্ব, নেতৃত্বটা নিজেরা নিয়ন্ত্রণ করার জন্য যে একটা গ্রুপিংয়ের রাজনীতি, সেটার মধ্যে ইনভলভ ওনারা 2জন। আমি ওই ক্ষেত্রে একটু নিজের নিউট্রাল পজিশনে রাখার চেষ্টা করছি প্রথম থেকেই, কারণ আমি বিশ্বাস করি যে নির্বাচন করতে হলে দলের সব গ্রুপের, সব মতের, সব ধরনের নেতাকর্মীকে ইনভলভ করতে পারলে, ইউনাইটেড করতে পারলে, তাইলে দল ইলেকশনে ভালো রেজাল্ট করবে। যে কারণে আমি কোনো গ্রুপিংয়ে নিজেকে সরাসরি সম্পৃক্ত করি নাই গত 1 বছরের রাজনীতিতে। তো বাকিদের গ্রুপিং এফেক্টেড। পাশাপাশি এছাড়া আপনার দলের বাইরে যারা অন্য দল থেকে, ওদের অবস্থান কি এবং কোন দলের অবস্থান আপনাদের বাইরে মোটামুটি? অ্যাকচুয়ালি টাঙ্গাইলের বিএনপি রাজনীতিটা প্রতিযোগিতা হয়েছে বিগত নির্বাচনগুলিতে আওয়ামী লীগের সাথে। জাতীয় পার্টি সেখানে থার্ড পার্টি হিসাবে একটা কম্পিটিশনে একটা মেজর একটা ভোট তারা নিত। বাট এখন এবারের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সাথে জামায়াতে ইসলামের একজন প্রার্থী, যে জামাতের জেলা আমির, উনি ক্যান্ডিডেট হিসাবে কাজ করতেছে ফিল্ডে। এমনি ছোটোখাটো দলের নেতারা, আননোন নেতারা 2-1জন থাকতে পারে, আমার ওইভাবে চোখে পড়ে না। তো জামায়াতে ইসলাম টাঙ্গাইলে ভোটের মাঠে খুব শক্তিশালী অবস্থান তাদের নাই। তারা
এমনি সাংগঠনিক কার্যক্রম তারা ভালো করে বা অনেক সময় বড় বড় প্রোগ্রাম করে, বাট ভোটের রাজনীতিতে টাঙ্গাইলে বিএনপি বা আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা করার মতন প্রতিযোগিতামূলক অবস্থান জামায়াত ইসলামের টাঙ্গাইল সদরের নেই আমি মনে করি। এখন আপনার অঞ্চলের মানুষ আপনাকে কতটুকু চায় আপনি বলেছেন, কিন্তু এমপি হলে পরে তো বা মনোনয়ন পাওয়ার পর অনেকের দেখা যাচ্ছে যে চেহারা চেঞ্জ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে আপনার অবস্থান, আপনার কমিটমেন্টগুলি কীরকম আপনার অঞ্চল ভোটারদের কাছে? একটা মানুষের আপনি যে বললেন চেহারা চেঞ্জ হওয়ার জায়গাটা, তো মানুষের ক্যারেক্টারটা, বিশেষ করে পলিটিক্যাল লিডারদের ক্যারেক্টারটা মানুষ যখন খুঁজতে যায়, জানতে যায়, তখন তাকে তার অতীতকে স্টাডি করতে হয়। তো আমি মনে করি যে আমার অতীত স্টাডি করলে টাঙ্গাইলে মানুষ জানবে যে আমি আজকে ইলেকশনের ফিল্ডে আমি কোন রোল প্লে করতেছি, ইলেকশনের এই শেষ হওয়ার পরে আমি কোন রোল প্লে করব। তো আমার 100% আস্থা এবং আত্মবিশ্বাস যে টাঙ্গাইলের 99% মানুষ আমাকে বিশ্বাস করে একজন বিশ্বস্ত নেতা হিসাবে। সেক্ষেত্রে ভোটের মাঠে যদি আপনি বিজয়ী হন, তাহলে আপনি তাদের যে বিশ্বাস আপনার প্রতি আছে সেটির নড়চড় হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি স্যাক্রিফাইস করার জন্য রাজনীতি করি। আমি এই টাঙ্গাইলে আমার যতগুলি পোস্টার, লিফলেট, যা কিছু আমি আমার প্রচারের জন্য বানাইছি, তার প্রথম হেডলাইনটাই বাংলাদেশ জিন্দাবাদের নিচে লেখা আছে যে আমি সম্পদ অর্জনের জন্য নয়, আমি মানুষের ভালোবাসা অর্জনের জন্য রাজনীতি করি। তো আপনার দল আপনাকে কতটুকু মূল্যায়ন করবে বলে আপনি মনে করেন? আমি আশাবাদী যে আমি দলের জন্য অনেক স্যাক্রিফাইস আমার আছে। ফাউন্ডিং টাইম থেকে শুধু আমি না, আমার ফ্যামিলি এই দলের জন্য আমরা করছি। আমাদের সারা বাংলাদেশে তো অলরেডি 237টা দিয়েছে, রাইট? 237 থেকে একটা কমেছে মনে হয়। হ্যাঁ, এই 237 বা 36 জনের যে আপনি মূল্যায়ন দেখেছেন দলের পক্ষ থেকে, এই হিসেবে আপনি ওদের মনোনয়নের বিষয়গুলিকে কীভাবে মূল্যায়ন করেন? এক্ষেত্রে আপনি একই হিসেবে বা একই বিবেচনায় কি আপনি পাওয়ার মতো আশা করেন কিনা, নাকি কারণ আপনার সাথে যারা আছে অন্যরা তারাও তো যোগ্য, আপনার থেকেও বা কম বেশি আপনারা সবাই যোগ্য? জি আছে। সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কি অন্যদের ক্ষেত্রে? 237টা যে ডিক্লেয়ার হয়েছে, আমি সারা বাংলাদেশের কন্টেন্টে বলতে পারবো না। আমাদের গ্রেটার টাঙ্গাইল, গ্রেটার ময়মনসিং বা আমাদের নর্থ বেঙ্গলের কিছু এরিয়া, আমাদের দল খুব যথাযথ সিদ্ধান্ত নিচ্ছে, খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে। 2-4টা জায়গায় হয়তো বা কিছু থাকতে পারে, হয়তো বা জানার কমতি বা জানার ঘাটতি থাকতে পারে, তবে ওভারঅল মানে জেনারেলি আমি বলবো যে খুব ভালো ডিসিশন নিছে। ওই ধরনের যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে, ওই ধরনের নেতাদেরকে নমিনেশন দেয় নাই। সো টাঙ্গাইলের ক্ষেত্রেও আমি আশাবাদী যে 5ই আগস্টের পরে যাদের রিপুটেশন ভালো না, তাদের যদি নমিনেশন না দেয় তাহলে আমার রাস্তাটা অনেক প্রশস্ত। 5ই আগস্টের পর কি এরকম কোনো কিছু করেছে যে আসলে নমিনেশন প্রাপ্তির ক্ষেত্রে হয়তো বাধা পেতে পারে তারা, এরকম কি আছে? আমাদের দল কিন্তু খুব স্ট্রিক্ট। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রথম থেকেই আমাদেরকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতেছিল। 5ই আগস্টের পরে কিছু লোক, এরা বিএনপি কিনা ঠিক না, বাট এরা বিএনপির নামে নানা জায়গায় নানা ধরনের অপকর্ম করছে, যেটার একটা রিয়াকশন বা যেটার একটা ব্যাড এফেক্ট আমাদের দলের গায়ে লাগছে। আপনার খেয়াল আছে কিনা যে এই মেডফোর্ডে একটা মার্ডার হয়েছিল, পাথর দিয়ে একটা মানুষকে খুব নির্মমভাবে মারা হয়েছিল। ওই দিনের পরে জামাতে ইসলাম আর এনসিপি বিএনপিকে চাঁদাবাজ হিসাবে ট্যাগ দিয়ে একটা মিছিল করছিল, এবং ওই মিছিলের শেষে জাতীয় শহীদ মিনারে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের আবেগের নেতা জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করছিল তারা। তো এই জায়গাটাতে আমরা খুব রিয়াক্টেড, যে কারণে আমরা মনে করি যে ওই ধরনের এলিগেশনগুলি যদি বিএনপির কারো নামে থাকে বা থেকে থাকে, তারা যেন আগামী নির্বাচনে না আসতে পারে, এবং ভবিষ্যতে যেন ওই ধরনের লোকের কর্মকাণ্ডের জন্য আমাদের দলের ভাবমূর্তি, আমাদের দলের যে আদর্শিক নেতা, তার যেন কোনোদিন মর্যাদা ক্ষুণ্ণ না হয়, এটা আমি চাই। আপনার অঞ্চলে জোট
বা অন্য কারোর সাথে আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো সুযোগ আছে? কারণ যতটুকু জানি যে বাকি আসনগুলিতে হয়তো অন্য কারোর সাথে জোট বলুন বা একটা কী বলা যায় এটাকে, কোনো অন্য কাউকে সুযোগ দেওয়ার একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে এখানে কি এরকম ছাড় দেওয়ার কোনো সুযোগ আমরা সম্ভাবনা আছে? আমরা পার্টি হিসাবে অনেকের প্রচার প্রচারণা থাকতে পারে, কিন্তু আমরা ক্যান্ডিডেট হিসাবে ফিল্ডে জোট বা অন্য কোনো দলের যে প্রার্থী অ্যাক্টিভ, পাবলিকের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে বা পাবলিকের সাথে কথা বলতেছে, পাবলিকের সুবিধা এরকম কেউ অসুবিধা, নাই? এমন কেউ দেখছি না আমরা। তার মানে আপনাদের মধ্যেই কাকে দেয়া হবে এটি নিয়েই জল্পনা কল্পনা রয়েছে। আপনাদের মধ্যেই কেউ পাবেন, তবে কাকে দেয়া হবে এটি নিয়ে এখনো সংশয় উদ্দীপনা আছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল ডিক্লারেশন না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একটা সংশয় থাকবে। এ পর্যন্ত আপনার কাছে কোনো সিগন্যাল? জি না, জি না, জি না। একটু জাতীয় রাজনীতি নিয়ে কথা বলে শুনে শেষ করব আপনার কাছ থেকে। এখন তো আজকে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু কথা বলেছে কখন নির্বাচন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং গণভোট আর জাতীয় ভোট একসাথেই হবে। এসব নিয়ে তো একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মোটামুটি একটা মুখোমুখি পর্যায়ে রয়েছে জামাতে ইসলাম, বিএনপি। এক্ষেত্রে আপনি আপনার বিশ্লেষণ বা মূল্যায়ন কি? আপনি কি মনে করেন কিনা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়েও সংশয় আছে। আপনি কি মনে করেন কিনা এ নিয়ে কোনো সংশয় আর আছে? ফেব্রুয়ারি আমাদের বাধা প্রতিকূলতাটা অনেক প্রকট, বাট আমি মনে করি যে আমাদের বর্তমান সরকারের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বড় দলগুলির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এরা যদি আন্তরিক হয় এবং উদ্যোগী হয়, যেটুকু সমস্যা আছে এটা পূরণ করে একটা গণতান্ত্রিক নির্বাচনের দিকে দেশ যেতে পারে। আমি এক্সাম্পল হিসাবে আপনাকে বলবো যে 24-এর 6ই আগস্ট যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, এই ফ্যাসিস্টরা পতনের আগে নিজেরাই বিভিন্ন মঞ্চে বলছে যে ফ্যাসিস্ট যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় 50,000 লোক মারা যাবে, 5 লক্ষ বা 5 লক্ষ লোক মারা যাবে। তো ওই দিন কিন্তু কোনো সরকার ছিল না, কোনো সরকার কিন্তু এই 5 লাখ লোককে বাঁচায় নাই। এই 5 লাখ লোককে বাঁচাইছে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি অসুস্থ অবস্থায় মিডিয়াতে এসে যখন আমাদের প্রতি আহ্বান জানাইছে যে কোনো প্রতিহিংসার রাজনীতি করা যাবে না, কোনো প্রতিহিংসা দেখানো যাবে না, তখন কিন্তু এই 5 লাখ লোকের জীবন বাঁচছে। তো আমাদের দেশে সেই নেতা নেত্রী আছে আমাদের দলে, বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, জামাতের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমি মনে করব তারাও দেশপ্রেমিক এবং দক্ষ নেতৃত্ব। তারা যদি সবাই চেষ্টা করে এবং সরকারের শীর্ষ মহলের যদি আন্তরিকতা থাকে, আমি মনে করি যে সময়টুকু হাতে আছে এর মধ্যে সমস্যাগুলি সমাধান করে একটা জাতীয় নির্বাচনে যাওয়া যাবে। তবে প্রত্যেককেই এখানে সরকার এবং রাজনৈতিক দলগুলিকে মাথায় রাখতে হবে যে পতিত ফ্যাসিস্ট এই দেশে একটা শান্তি শৃঙ্খলা পূর্ণ একটা গ্রহণযোগ্য নির্বাচন চায় না। তারা একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির মাধ্যমে দেশের ভেতরে আবার ফিরে আসা একটা ফ্যাসিস্ট শাসন কায়েমের তৎপরতায় লিপ্ত আছে। এই জিনিসটা মাথায় রেখেই রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জি, জনাব হামিদুল শাতিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে। আপনি আপনার বর্তমান অবস্থা সব কিছু আপনার এলাকার মানুষের জন্য কোনো কিছু বলবার আছে কিনা যদি বলেন, এরপর আমরা শেষ করতে যাব। আমার এলাকার মানুষের কাছে আমার যেটা বলার সেটা আমার এলাকার মানুষ জানে। আমি আমার এলাকার মানুষকে খুব ভালোবাসি। আমি এলাকার মানুষের জন্যই রাজনীতিতে আমার নিজের আত্মত্যাগটুকু বিলীন করতে চাই। আমার এলাকায় অনেক কাজ আছে, সেই কাজগুলি আমাকে করতে হবে। আমরা ওই নদী বিধৌত এলাকা, যমুনা নদী এবং ধলেশ্বরী নদী বিধৌত হওয়ায় এখানে আমাদের নদী ভাঙন আছে। প্রত্যেক বছর নদী ভাঙনে গ্রামীণ দরিদ্র শ্রেণীর মানুষ এফেক্টেড হয়, তাদের ঘর বাড়ি ক্ষেত খামার ভেঙে যায়। তো এই নদী ভাঙনের স্থায়ী একটা প্রোটেকশনের এটা চিন্তা আমার মধ্যে আছে। আমার সবচেয়ে বড় টাঙ্গাইলের মানুষের জন্য কাজ করার সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট থাকবে হলো দুইটা জিনিস। একটা টাঙ্গাইলের পলিটিক্সটাকে চেঞ্জ করা। টাঙ্গাইলের পলিটিক্সটা আমরা স্বাধীনতা পরবর্তীকালীন সময় থেকে দেখেছি যে ওই রাজনৈতিক বলয়গুলি পারিবারিক আধিপত্য এবং প্রভাবিত হয়ে একটা
চক্র তৈরি হয়, যে চক্র অন্যায় অপকর্মের মাধ্যমে, সন্ত্রাস, ভয়ভীতি, জুলুম নির্যাতনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষগুলি রাজনৈতিক নেতাদের দ্বারা শোষিত হয় এবং অপমানিত হয়, অবহেলিত হয়। তো আমি একটা এই যে 24-এর যে আমাদের যে আত্মত্যাগ, এই এতগুলি ছেলে মানুষ মারা গেল, এত মানুষ পঙ্গু হইল, রক্ত দিল, এখান থেকে আমার ব্যক্তিগত একটা চাওয়া যে এই শিক্ষাটাকে আমরা সামনে রেখে আমাদের আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে আমরা চেঞ্জ করি। আমরা ভালো মানুষের জন্য ভালো রাজনীতি, ভালো নেতৃত্ব, এই প্রত্যাশাটা বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই। তো ওই প্রত্যাশার সাথে আমি একাত্মতা ঘোষণা করে আমি টাঙ্গাইলের যে রাজনৈতিক সংস্কৃতি আপনি জানবেন, আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আপনি টাঙ্গাইলে বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় পরিবারের বলয়ে সন্ত্রাস হয়েছে, খুন খারাপি হয়েছে, মানুষের সম্পদ লুট হয়েছে। ওই জিনিসগুলি যেন টাঙ্গাইলে না হয়, এটা আমার জন্য একটা বড় কাজ, যদি আল্লাহ আমাকে কোনো সুযোগ দেয় কাজ করার। সেকেন্ড হলো আমাদের ইয়াং জেনারেশন। আমরা টাঙ্গাইল এডুকেশনের দিক থেকে অনেক অগ্রগামী সারা দেশে। আমাদের অনেক এডুকেটেড ছেলে পেলে আছে, ঢাকার কাছে হওয়ায় অনেক ছেলে পেলে ঢাকায় এসে হায়ার এডুকেশন নেয়। আমাদের নিজেদেরও পাবলিক ইউনিভার্সিটি, বড় বড় পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ আছে। এখান থেকে অনেক ছেলে পেলে পড়াশোনা শেষ করছে, কিন্তু তাদের জব হয় নাই, কর্মসংস্থান হয় নাই। আমরা কর্মসংস্থানের জন্য টাঙ্গাইলে কাজ করতে চাই। আমার ব্যক্তিগত একটা চিন্তা যে আমরা বাংলাদেশের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কলেজ হইতে পারে, সেটা ডিপ্লোমা একাডেমি হইতে পারে, যে কারণ আমাদের আগামী ওয়ার্ল্ড ডিপেন্ড করবে তথ্য প্রযুক্তির উপরে। আমাদের ইকোনমি, আমাদের ফিউচার পলিসি, এভরিথিং আমরা তথ্য প্রযুক্তির উপর যদি আমরা দক্ষ হইতে পারি, আমাদের ওই লক্ষ্যগুলিকে অর্জন করা অনেক সহজ হবে এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক একটা অবস্থায় যেতে পারবো। তো আমি চাই টাঙ্গাইলে ছেলেদেরকে ভালো একাডেমি থেকে তথ্য প্রযুক্তির উপরে প্রশিক্ষিত করে, শিক্ষিত করে বিদেশে বিদেশে এমপ্লয়ার হিসাবে পাঠানো। আর আমি গ্রামীণ পর্যায়ে মেয়েদের জন্য তথ্য প্রযুক্তির কিছু প্রশিক্ষণ কেন্দ্র গ্রামীণ পর্যায়ে করে ফ্রিল্যান্সিংয়ে আমার গ্রামের মেয়েদেরকে আমি অ্যাক্টিভ করতে চাই। আমাদের গার্মেন্টসের পাশাপাশি ফিউচারে আমাদের বড় একটা সুযোগ আছে আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ফরেন রেমিটেন্স আনার। তো আমি গ্রামের মেয়েরা ইচ্ছা করলে বিদেশ গিয়ে থাকতে পারে না, নানান অসুবিধা থাকে, গ্রামীণ মেয়েদেরকে আমার এই তথ্য প্রযুক্তির উপর স্কিল তৈরি করে আমি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাঙ্গাইল অনেক রেমিটেন্স আসবে, এটা আমার ইচ্ছা। আর টাঙ্গাইলের এগ্রিকালচার ফিশারিজের জন্য আমার কাজ করার ইচ্ছা আছে। টাঙ্গাইলে আমরা গ্রিন হাউস এগ্রিকালচারটাকে টাঙ্গাইলে একটা সেন্ট্রালাইজ করা যায় কিনা, এটা আমার ব্যক্তিগত একটা ইচ্ছা। আমাদের অনেক নদী নালা খাল বিল আছে যেটা ড্রাই সিজনে পানি আটকা থাকে, ফ্লো থাকে না। ওই জায়গাগুলিকে যদি মডার্নাইজ করে সংস্কার করি, তাহলে ফিশারিজেও আমি একটা বড় ডেভেলপমেন্ট আনতে পারবো টাঙ্গাইলে আমাদের একটা বড় জনসমষ্টি বস্ত্রশিল্পের সাথে জড়িত। আপনি জানেন যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি বাংলাদেশে বিখ্যাত। এই বস্ত্রশিল্পের যারা বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং যারা শ্রমিক, এদের ডেভেলপমেন্ট এবং এই বস্ত্রশিল্পটাকে আমরা আরও ডেভেলপ করে আমাদের গ্রেটার ইন্ডিয়াতে শাড়ির চাহিদা আছে, সেখানে আমরা এক্সপোর্টে যেতে পারি, এই বিষয়ে কাজ করার ইচ্ছা আছে। আর আমাদের প্রিয় নেতা আগামীর আমাদের পথ প্রদর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব, উনি টাঙ্গাইলে একটা জনসভায় ভার্চুয়ালি আমাদেরকে বলছিল যে টাঙ্গাইলের মিষ্টিটাকে এক্সপোর্টে পাঠানোর জন্য, কারণ আমাদের অনেক বড় একটা ম্যান পাওয়ার সোসাইটি মিডল ইস্ট, আসিয়ান এরিয়া, ইউরোপ আমেরিকাতে থাকে। আমার টাঙ্গাইলের মিষ্টিটা একটা ট্র্যাডিশনাল মিষ্টি। তো এই মিষ্টিটাকে যদি আমরা এক্সপোর্টে নিতে পারি, তাহলে এখান থেকেও আমাদের টাঙ্গাইলের একটা ইকোনমিক ডেভেলপমেন্ট আসবে। পাশাপাশি আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অলরেডি টাঙ্গাইলের দিকে যাচ্ছে, আমরা চেষ্টা করব অন্যান্য বড় বড় কোম্পানির সাথে কথা বলে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা টাঙ্গাইলের দিকে নিলে আমাদের এডুকেটেড যে বেকার ছেলে পেলে আছে এদেরকে চাকরি দেওয়া যাবে, কর্মসংস্থান দেওয়া যাবে। খুব
খুব ভালো লাগলো যে টাঙ্গাইলের খুব কম কথায় টাঙ্গাইলের পুরো বিস্তারিত সম্ভাবনা নিয়ে সামনে কি করবার মতো সুযোগ রয়েছে সেই সব কিছু নিয়েই ওয়াকিবহাল রয়েছেন যারা স্বাধীন টাঙ্গাইলবাসী অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে সামনে নির্বাচনে চিন্তা করবে এবং দলের শীর্ষ নেতারাও চিন্তা করবে, হাইকমান্ড চিন্তা করবে কাকে নমিনেশন দেওয়া উচিত কাকে না। একজনকে দিতেই হবে, সুতরাং সে একজন যেন হয় নিজের অঞ্চলের, নিজের জেলার এবং সর্বোপরি দেশের জন্য মঙ্গলজনক কিছু করতে পারে এমন কাউকে দল বেছে নেবে, এটাই আমাদের প্রত্যাশা, দেশের মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি প্রিয় দর্শক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।